ডাক্তারবাবু, আপনার এই মেডিকেল রিপোর্ট সম্পূর্ণ ভুল কথা বলছে। এই শৈলেশ্বর নদীর জলে কোনো বিষ নেই। শিক্ষিত মানুষ হয়ে বৈজ্ঞানিক রিপোর্টকে তুমি ভুল বলছো এমন তো? হ্যাঁ, ভুল বলছি। এই কারণে বলছি কারণ এখন পর্যন্ত পেটের রোগে মাত্র 8 জন মারা গেছে। ভুলে যেও না, এখনো পরস্পরের অনেক মানুষ আন্ত্রিক রোগে ভুগছে। আন্ত্রিক 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 পেটের অসুখ হলে আপনাদের ওই আন্ত্রিক শব্দটা লেগে আছে। আসলে আপনি চান এই পরস্পরে অনেক মানুষ মরুক। আপনি চান আমার মন্দিরটাকে বন্ধ করতে। তোমার মতো ওই মন্দির করতে যাচ্ছি না হেমন্ত, যে তোমার মন্দির বন্ধ করে আমার মন্দিরে লোক আনতে হবে। তার মানে আপনি বলতে চাইছেন যে আমার মন্দিরে লোক আনতে আমি ওই চাটুর্যদের মন্দিরকে? না 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 না, আপনি 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 ভুল ভুল বলছেন, ভুল বলছেন। আরে বাবা, ঈশ্বর তো স্বপ্ন দিয়ে জানিয়েছেন আমার মন্দিরে আসার কথাটা, আর সেই স্বপ্নের কথা জয়নারায়ণ বাবু তো সবার সামনে বলেছেন। আমার অদ্ভুত স্বপ্নের কথা খুব একটা শোনা যায় না। শুনলে মনে হয় যে ঘুষটা কে খেয়েছে, ওই চাটুর্য খুঁড়ো না ঈশ্বর। এই ডাক্তার, প্লিজ হেমন্ত, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এই মরণ খেলা বন্ধ করো। শুধু শুধু পরস্পর নয়, আশেপাশে অনেক ঠাকুর ভক্তের প্রাণ যাবে। তুমি এই কাল লাগেনি জীবাণু রোগ বন্ধ করো, তুমি এই মরণ খেলা বন্ধ করো। তাহলে আপনি কি করতে বলেন আমায়? ওই নোংরা ফ্যাক্টরির জলটা তুমি শৈলেশ্বরী থেকে ঘুরিয়ে দাও। মাসখানেক সময় লাগবে, 1 মাসের জন্য তুমি মন্দিরটা দর্শনার্থীদের জন্য বন্ধ রেখে দাও। কি আনন্দ, কি আনন্দ! 1 মাস আমার ফ্যাক্টরি বন্ধ থাকবে, 1 মাস আমার এই মন্দির বন্ধ থাকবে, 1 মাস আমি আমার ফ্যাক্টরির শ্রমিকদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, 1 মাস আমি আমার মন্দিরের দেবতাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। বড় আনন্দ, বড় আনন্দ। 1 মাস আমি মাল্য রপ্তানি করে মাল্য আমদানি করতে পারবো না, 1 মাস আমি দেবতার ভক্তি বিক্রি করে মাল্য আমদানি করতে পারবো না। গলা টিপে দেবো। যে শালা বলবে ওই শৈলেশ্বরী জলের বিষ আছে, তার গলা টিপে আমি শেষ করে দেবো। এই, কোনো বিষ নেই, কোনো বিষ নেই নদীতে। বিষ আছে তোমার মনে ডাক্তার। তুমি সারা ধর্ম মানো না, তুমি ধর্মান্ধ, তুমি নাস্তিক। তাহলে এই রোগ বন্ধ করতে তুমি কোনো ব্যবস্থাই করবে না, আর এটাই তোমার শেষ কথা। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ডাক্তার, গলাটা নামিয়ে কথাটা বলো। বেশি ওড়ার চেষ্টা করো না ডাক্তার, তাহলে কিন্তু আমার প্রতিহিংসার আগুনে আমি তোমাকে গোটাটা গিলে খেয়ে নেব। কারণ আমি কোনো গোখর নই, কোনো কেউটে নই, আমি হলাম সর্বগ্রাসী অজগর। ওই অজগর আসছে তেরে। ওরে সান্না, তোকে আমি আজ একটা মানুষের প্রাণ চলে গেল, আরো অনেক মানুষ মারা যাবে, তবুও হেমন্ত নেত্রী এতটুকু স্বার্থ ছাড়বে না। স্বার্থপর কখনো স্বার্থ ত্যাগ করে না ডাক্তারবাবু, সেটা নিঃস্বার্থ মানুষকে নিজের জীবনের বিনিময়ে আদায় করে নিতে হয়। কিন্তু জীবন দিলে তো আমি পিছপা নই বনলতা। কিন্তু একটা জীবনের বিনিময়ে তো এই চামড়ার ফ্যাক্টরির নল ঘুরিয়ে দেওয়া যাবে না ডাক্তারবাবু। চাই রক্তবীজের মতো অগণিত মানুষ। কিন্তু ভীরু মানুষের দল ওই বিষাক্ত জল খেয়ে মরবে, তুমি বিদ্রোহ করে গুলি খাবে না। তাদের জাগাতে হবে ডাক্তারবাবু, তাদের একজোট করতে হবে। কিন্তু সে তো অনেক সময়ের, অনেক প্রতীক্ষার, অনেক ধৈর্যের, তার আগে তো পরস্পরের মহামারী লেগে যাবে। কিন্তু কিন্তু একটা মাত্র উপায় আছে। কি সেই উপায়? এই পরস্পরের মানুষকে খেপিয়ে তুলতে পারে মাত্র একজন, আর তার নাম অরণ্য। কিন্তু অরণ্য এখন কুৎসা অপমানে একটা অচন্তন বাঙার মধ্যে ডুবে থাকা একটা জড় পদার্থ। এই অবস্থা থেকে তাকে কেউ ঘুরতে পারবে না। পারে পারে শুধু একটি মাত্র মানুষ। কে সে? তুমি ডাক্তারবাবু। ইয়েস, তুমি বনলতা, তুমি সে একটি মাত্র মানুষ যার একটা কথাতে অরণ্য খেপা ঢোলের মতো ছুটে আসবে, প্লাবনের মতো ভাসিয়ে দেবে। বনলতা, তুমি একটিবারের জন্য অরণ্যকে ডাকো, তার হাতে তুলে দাও এই পরস্পরের মানুষকে বাঁচিয়ে তোলার ভার। আমি পারবো না ডাক্তারবাবু, আমি পারবো না, আমি পারবো না। অরণ্যকে এত ঘৃণা তোমার? বড় বেশি
বেশি ভালোবেসে আঘাত পেলে ঘৃণাটাও যে বড় বেশি হয় ডাক্তার বাবু। বনলতা, তোমার তোমার অন্যের কোনো কাজ কোনো কিছু নিঃস্বার্থ বলে বলে হয়নি? হয়তো হয়েছে, হয়তো হয়নি, কিন্তু কি আসে যায় তাতে? না না, আমি এখনো জানি যে তুমি এখন অরণ্যকে ভালোবাসো। তবে কেন কেন এত ঘৃণা? কি জন্য দুটো মন এভাবে ভেঙে যাচ্ছে? বাগদি পাড়ার মেয়ে রতিকে ধর্ষণ করে উধাও করে দেওয়ার ঘটনা কি আপনি শোনেননি ডাক্তার বাবু? হ্যাঁ শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু আমি অরণ্য বিশ্বাস যে কাজ করি। করতে পারে তা আমি বিশ্বাস করিনি। কিন্তু আমি বিশ্বাস করি ডাক্তার বাবু। বনলতা, ডাক্তার বাবু, যে সব প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন সেই সমস্ত প্রশ্ন আমি হাজারবার আমার নিজের মনকে জিজ্ঞাসা করেছি ডাক্তার বাবু। কিন্তু কিন্তু আমার সমস্ত বিশ্বাসকে ভেঙে দিয়ে আমার চোখের সামনে ফুটে উঠেছে সেদিনের সেই একটা রাত, সেদিনের সেই রতির কান্না। রাত? কোন রাত? কি ঘটেছিল সেই রাতে? সে কথা আমি আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি ডাক্তার বাবু, সে কথা আমি কাউকে বলতে পারিনি, আর বলতে পারবো না ডাক্তার বাবু। বলো বলো বোন বলো, তুমি নিঃসংকোচে বলো, আমি সব শুনবো। ডাক্তার বাবু, আমি অরণ্যের বাগদত্তা, অরণ্যের মা। আর আমার ঠাকুমা অনেক ছোটবেলাতেই আমাদের বিয়ে ঠিক করেছিলেন, আর আমিও আমার জীবনের সেই প্রথম বসন্ত থেকে একটু একটু করে ফুটে উঠেছিলাম আমার অরণ্যকে ভালোবেসে। সেই ভালোবাসা ছিল ভোরের মতো পবিত্র, সেই ভালোবাসা ছিল সন্ধ্যা তারার মতো স্নিগ্ধ। কিন্তু আমার সমস্ত বিশ্বাসকে ভেঙে দিয়েছিল রতির সেই এক রাতের কান্না। কাঁদতে কাঁদতে সে এসে আমাকে বলেছিল, মই যে অরণ্য দেবতার সন্তানের মা হতে চলেছি গো। বিশ্বাস করো, মই অরণ্য দেবতার সন্তানের মা না হতে চলেছি। না, এ হতে পারে না, না এ হতে পারে না, তুই মিথ্যা কথা বলছিস। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে চন্দ্র সূর্য মিথ্যে হয়ে যাবে। এতখানি সাহস তোর, তুই অরণ্যের নামে আমার কাছে দুর্নাম করতে এসেছিস। মনে রাখিস রতি, চাটুজ্জেবারের নীল রক্ত কিন্তু এখনো কালো হয়ে যায়নি, আর সমস্ত কিছু চলে গেলেও দেওয়ালে এখনো শঙ্কর মাছের চাবুকটা কিন্তু সেই রকম ভাবেই ঝোলানো আছে। ওরে মারো কাটো, কোন করে বেলা তবু এইটুকু জেলে রাখো। মোর পেটে তোমার ভাবি সুমির সন্তান যে লড়াচড়া করছে গো। চুপ কর। মই অরণ্য দেবতারে ভালোবাসি গো। সেও মোরে ভালোবাসা দিয়েছে, বিয়ে করবে বলে কথাও দিয়েছে। কিন্তু আমি হঠাৎ শুনলাম তুমি নাকি দেবতার বউ হবে। সব কথা পাকা। মই তোমার পা দুটি চাবি ধরে বলতে দিদি। চুপ কর, চুপ কর শয়তানি, চুপ কর। ছেড়ে দাও মোরে, ওই দেবতারি মোর তরে ছেড়ে দাও দিদি। তুমি জীবনে অনেক অনেক ভালো মরদ পাবে। ছেড়ে দাও দেবতারে দিদি গো। কেন রতি, কেন কেন তুই এইভাবে আমার আর অরণ্যের জীবনে বিষ ঢেলে দিচ্ছিস? অরণ্য তো তোদের কোনো ক্ষতি করেনি, সে তো সারাটা জীবন প্রাণ দিয়ে তোদের বিপদে ঝাঁপিয়ে পড়েছে। তাহলে কেন কেন এমন ভাবে আমাদের জীবনে বিষ ঢেলে দিচ্ছিস রতি? মোর পেটে যে সন্তান আইছে গো, পেটের সন্তানের নামে কেউ কি মিথ্যা কথা বলে গো। তোদের বাগদি পাড়ায় তো এত মেয়ে আছে, তোর চেয়ে হাজার হাজার গুণের সুন্দরী মেয়ে আছে, সবাইকে ছেড়ে দিয়ে অরণ্য তোর সঙ্গে এমন কাজ করতে যাবে কেন? যার সঙ্গে বসে মোর অরণ্য বাগদি পাড়ায় যখন আসে কখনো তো সে একলা আসে না, তার সঙ্গে দল বল থাকে। তারা সবাই তাকে নিয়ে মাথায় করে গুরু এসেছে বলে নাচ করতে থাকে। অরণ্য তাদের লেখাপড়া শেখায়, তাদের সঙ্গে মাছ ধরে। কোনো সময় তো সে একলা থাকে না। হ্যাঁ গো, একলাই তো আসছিল সেদিন ওই বাগদি পাড়া থেকে। কত সনে ভরা ভাদরে জল নেমেছিল, দারুণ। এক একটা জলের ফোঁটা যেন এক একটা কাঁচের টুকরো বটে। সাজ হবে ওই শৈলস্থলী নদীর পাড়ে মোর অরণ্য দেবতার সঙ্গে দেখা। কি হলো তারপর? গায়ে ছিল মোর একখান মাত্র কাপড়। চান করে জলে ঘরে ফিরছিল, জলে জলে সারি শরীর ভিজে এক হয়েছিলে গো। আর মুই অরণ্য দেবতার সামনে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে অরণ্য তোকে আক্রমণ করলো। বাহ, বেশ গল্প তো। হাই গো, অরণ্য দেবতা কেন মুই খাপ করে তার ডান হাতটা ধরে ফেললো। জবে দিদি জবে থেকে মোর শরীরে যৌবনের বান ডাকিছে। তবে থেকে মুই অরণ্য দেবতার তরে জলে পুরে খাক হয়ে যাই গো। ও জলে ভেজা দেবতারে দেখে মোর মাথা ঠিক হইল না গো। মুই দেবতার ডান হাতটা খাপে ধরি বললো, আর কেন যাও ঠাকুর, একটুক্ষণ মোর ঘরে পয়সা যায় না। তারপর অরণ্য তোর ঘরে গেল।
প্রথমে তো দেখি হাত ছাড়ি পালাতে চাই, তারপর দেখি দেবতার চক্ষু দুটি সাটি গেছে মোর উথাল পাথাল জৈবনে ওই কাকের কলসি রেখা দেবতার কোমর জড়িয়ে ধরে আবদার করতে বললি চল রতি। তারপর অরণ্য সত্যি তোর ঘরে গেল? মোর বাপটা তো ঘরে ছিল নি গো। তারপর সারা শরীরটা যেন ভাঙিয়ে দিচ্ছিল গা। চুপ কর রতি, চুপ কর। পেটে এলো তার সন্তান দিদি। তুমি বলো দিদি দোষটা আমার, কিন্তু সন্তান তো তার। তুই এখান থেকে যা রতি, আমাকে একটু একলা থাকতে দে। মোর কি হবে? আমি তোকে কথা দিলাম রতি, অরণ্যর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু দেবতা যদি জানতে পারে মুই তোমার এসব ভুলে গেছি। আমি তোকে কথা দিলাম রতি, আমি এই কথা কোনো দিনও অরণ্যকে জানতে দেব না, কোনোদিনও কাউকে কিচ্ছু বলবো না। ভগবান তোমার ভালো করবে দিদি, ভগবান তোমার ভালো করবে। পরের দিন সকাল থেকে রতি নিখোঁজ। কামের লোক খোঁজাখুঁজির পর সন্ধান পেল অরণ্যের সঙ্গে রতির অবৈধ সম্পর্কের কথা। অরণ্যের সঙ্গে রতির অবৈধ সম্পর্কের কথা রতির বাবা বাঁকাবাক্তি সে একই সুরে কথা বলল, কিন্তু পুলিশ কোনো প্রমাণ করতে পারল না। আমি আজও পর্যন্ত অরণ্যের বিষয়ে একটা কথাও কিন্তু বিশ্বাস করিনি লতা। ডাক্তারবাবু, আমি তাকে বিশ্বাসও করতে পারি না, আবার অবিশ্বাসও করতে পারি না, গিলতেও পারি না, আবার ওগ্রাতেও পারি না। ওই অরণ্য নামের গোলক দাদায় চোখ বাঁধা বলদের মতো আমি কেবল ঘুরেই মরি ডাক্তারবাবু। আমি কিন্তু এই ব্যাপারে তুমি অরণ্যকে প্রশ্ন করনি কেন? রতিকে যে কথা দিয়েছিলাম ডাক্তারবাবু, রতি বাগচি তো মিথ্যে কথাও বলতে পারে। একজন মেয়ে হয়ে আরেকজন অসহায় মেয়ের চোখের জল কেমন করে মিথ্যে বলে উড়িয়ে দেব ডাক্তারবাবু? কেমন করে? চোখের জল সবার কাছে দামি হয় না লতা। কেউ কেউ কেঁদে কেঁদে অন্ধ তো হয়ে যায়। আমি চলি ডাক্তারবাবু, আমি চলি। দাঁড়াও লতা, বহুদিন তোমাকে দেখিনি, একটু ভালো করে দেখতে দাও, একটু ভালো করে দেখতে দাও ডাক্তারবাবু প্লিজ, ওকে পথ থেকে সরতে বলুন ডাক্তারবাবু। ওকে সেদিন মন্দিরের ওই অপদেবতার মূর্তি যখন আমি ভাষণ দিতে চেয়েছিলাম, তখন ওই মুখে আমার নাম উচ্চারণ করে তো আমাকে থামাতে হয়েছিল। তোমাকে প্রতিজ্ঞা যদি কিছু করেই থাকো সে তো টেকেনি, তাহলে বলো না, কিছু একটা বলো। তোমার ওই গলার স্বরটাও যে আমার ভীষণ ভীষণ শুনতে ইচ্ছে করছে। একটা না হয় গালাগালি দিয়ে যাও, তাও তো তোমার গলার স্বরটা আমার কানে অনেকক্ষণ ধরে বাজবে, আর আমি শুনবো। আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু, গতকাল শুনিনি কণ্ঠ। আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু, গতকাল শুনিনি কণ্ঠ। হাত ধরে রইব যেতে বন্ধুর পথ, হাত ধরে রইব যেতে বন্ধুর পথ, হাত ধরে নিয়ে চলো না। আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু, কতকাল শুনিনি কণ্ঠ। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না। বনলতা
অপহরণকারী, এই মানুষ কি ধর্ষণকারী? হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আমি ধর্ষণকারী, আমি চোর ডাকাত, আমি আমি নিজেই কি আর কি যে নই, আমি কিছুই জানি না। আমি আমি জন্মেছি মানুষের ঘরে, তবু আমি জানোয়ার। আমি বলতে চাই আমার সুখ দুঃখের কথা, কিন্তু কিন্তু সব যেন জানোয়ারের ডাক হয়ে যায়। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কোন পশুর চিৎকার শুনে কি বোঝা যায় সে কাঁদছে নাকি হাসছে? নিজের জীবনটাকে একটু শুধরেও তো নেওয়া যায়, একটু ভদ্রভাবেও তো জীবনযাপন করা যায়। লতা, লাল রঙের রাঙা কালিতে মানুষ শুভ অনুষ্ঠানের পত্র লেখে, আর আমার জীবনের সেই রাঙা কালি যে কালো হয়ে গেছে, আর তা দিয়ে আর শুধু শুধু মৃত্যু সংবাদই লেখা যায় লতা, কোনো শুভ সংবাদ তো লেখা যায় না। তা যাবে কেন? তুমি বেশ ভালো করে বুঝে নিয়েছো যে তুমি যত দূর নাম করবে মাথা আমার ততই হেট হবে। অপদেবতাকে ভাষণ দিয়েছি বলে তুমি বীরত্ব দেখাও, বোতল বোতল মদ খেয়ে আমাকে কঠিন সাজা দিতে পারো, কিন্তু পারো পারো পরস্পরের মানুষগুলোকে একজোট করে ওই হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারো। একটিবার, একটিবার লতা, একটিবার একটিবার তুমি মুখ ফুটে বলো লতা, একটিবার বলো, একটিবার বলো। তাহলেই তুমি হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারবে? হ্যাঁ, পারবো, আর বলো আমি পারবো। আমি আমি ওই বাগদির রতিকে ধর্ষণ করে লোক করে দিয়েছি, অথচ আমারই একটাই নিন্দে শত শত সহস্র বাগদি পরিবার সবাই আমার পেছনে আছে, আর আর এই কথাটা আমি কাউকে বোঝাতে পারলাম না। দোষী জানিল না কি বা তার অভিযোগ বিচার হইয়া গেল। তাহলে তাহলে অরণ্য, ওই পরস্পরের মানুষকে বাঁচাতে তুমি স্বর্গের দেবতার মতো ছুটে আসবে? ডাক্তার বাবু, স্বর্গের দেবতাকে আমি দেখিনি, তবে তবে প্রতি মুহূর্তে অনুভব করি আমার এই মর্তের দেবীকে, আর আর সে আজ তো আপনার সামনে দাঁড়িয়েছে ডাক্তার বাবু। বনলতা, যদি পারো অরণ্য, এই পরস্পরের মানুষগুলোকে বাঁচাতে ওই হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি তুমি বন্ধ করে দাও। ঈশ্বর, 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 তুমি আমার কথা রেখেছো। আজ বনলতা আমার নাম ও মুখ উচ্চারণ করে তার কাজের ভার আমাকে দিয়েছে। ডাক্তার বাবু, আর কোনো চিন্তা নেই, এই শরীরে যদি হাড় গুড়িয়ে দিতে হয় আমি দেবো, তবে হেমন্ত মিত্রের চামড়ার কারখানার একটা জানালা আমি রাখতে দেব না, দেব না, দেব না। কিন্তু ঘরে তোমার দাদা বৌদি আছে, যদি একটা অঘটন কিছু ঘটে যায়। হোক না, কিছু একটা হোক না, জীবনে তো শুধু তোমার ঘৃণাই পেলাম লতা। মরণে যদি এক আধ ফোঁটা চোখের জল পড়ে, না 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 না, আমার 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 বড্ড বেশি চাহিদা, আমার বড্ড বেশি চাহিদা, না না, আমি 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 আর কিছু চাই না। অরণ্য, আমি তোমারে ভালোবেসেছি, চিরসাথী হয়ে এসেছি, আমি তোমারে তোমারে না বুঝে তুমি কারে ভাসালে আখি জলে, আখি জলে। আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছু নাহি ঢালে, আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছু নাহি ঢালে।
নিঠুর হে করেছ ভালো এমনি করে হৃদয় মোর তীব্র দাহন জানো নিঠুর হে নিঠুর হে করেছ দাদা বাবু নিজের জিদ বজায় রাখতে গোটা পরস্পরটার একেবারে আগুন জ্বাইলে দিলে। ডাক্তার বাবু এত করে বললেন ওই কারখানার ময়লা জলের পাইপের মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিতে, কিন্তু শুনলেই নিতেন আর কথা। এদিকে আবার ওই অরণ্যি দাদা বাবুর কথায় কারখানার লোকেরাও গ্রামবাসীদের সঙ্গে হাত মিলিয়েছে লেঠেলা। দেখুন আমি যে কি করি। তুই কি করবি সেটা আমি তোকে বলে দিচ্ছি মুকুন্দ। এই যে মদন ভাই, তুমি আবার কি বলবে? বলছি ওই আমি যা করছি তুইও তাই কর। তার মানে হলো ওই অরণ্যের দলের লোকেদের পাশে গিয়ে দাঁড়া, তাদের সাথে গিয়ে হাত মেলা। কথাটা বলতি তোমার জিভে বাঁধলনি? হ্যাঁ জিভে বাঁধবে কেন? জিভে বাঁধবে কেন? তুমি তো অরণ্যি দাদা বাবু 70 আর ওই দামোদর ঠাকুরের একেবারে পোষা মস্তান। আরে ছিলুম, কিন্তু এখন আর নেই। আরে বাবা এই মদন মস্তানের সাপ কথা, যে দল ভারী সেই দলেই সে। ওরে অরণ্য দাদা বাবুর হাতেই তো তুমি একবার ওই চোরের মার খেয়েছিলে। তাতে কি হয়েছে? একদিন মার খেয়েছি, আজ রসগোল্লা খাবো। সেই জন্যই তো তোকে বলছি। না 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 না, তোমাকে আর কিছু বলতে হবে নি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে নি। তুমি একটা কথা জেনে রেখো মদন ভাই, এই মুকুন্দ ধরে পেরান থাকতে যার নুন খাচ্ছি তার সঙ্গে বেইমানি করতে পাপনি কিছুতেই আচ্ছা দেখা যাবে, যাই আগুনটা একটু জ্বেলে দিয়ে আসি, একটু ভালো করে জ্বেলে দিয়ে আসি। মানতে হবে। ফ্যাক্টরির নোংরা জলের নল ঘোরাতে হবে। ভাবতে পারছি না কি ভয়ঙ্কর অরণ্য গাঙ্গুলি গোটা পুলিশ ফোর্সকে একেবারে দিশেহারা করে দিল। শুধু দিশেহারা নয় স্যার, একেবারে লাঠিহারা করে দিয়েছে। লাঠিহারা মানে? আপনি তো ক্রুদ্ধ জনতাকে শান্ত করতে লাঠি চার্জ করতে বললেন, জনতা কিচ্ছু করলো না স্যার, আমাদের লাঠিটা কেড়ে নিল। আমাদের কনস্টেবল গোষ্ঠ বিহারীর সে কি কান্না, ভেউ 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 করে কেঁদে বলল, ভাই আমাদের লাঠিটা ফেরত দিয়ে দাও ভাই, লাঠি না পেলে আমাদের চাকরি থাকবে না ভাই। জনতা বলল, শান্ত হয়ে বসুন, ঝামেলা মিটে গেলে লাঠি ফেরত পেয়ে যাবে ভাই। কি বেইজ্জত! ওই অরণ্য গাঙ্গুলির কথা এমন ভাবে পরস্পরের মানুষ খেপে জানলে অন্য একটা ইনসিডেন্টের নাম করে কেটে পড়তাম। এখন তো শুধু লাঠি কেড়ে নিয়েছে, এবার না প্যান্ট খুলে রেখে দেয়। সত্যি সত্যি যদি ব্যাটালিয়ন সমেত আপনাকে জাঙ্গিয়া পড়ে খেলায় ফিরতে হয়, তাহলে ওই পাড়ার টেনা পড়ার ছেলেগুলো আমাদের দেখে লুকোচুরি খেলবে স্যার। ওই টাস্ক ফোর্সকে টেলিফোন করে গুলি চালাবার অর্ডার দেব। পাগল হয়েছেন স্যার? তাহলে জনগণ আপনার ওই জাঙ্গিয়াটাও রাখবে না, একেবারে উলঙ্গ করে সারা ভারত ঘুরিয়ে দেবে স্যার। যা বলেছো, ওই গুলি চালালে কত লোক মরবে তার ইয়ত্তা নেই। শয়ে শয়ে পিলপিল করে লোক এগিয়ে আসছে। ওই অরণ্য গাঙ্গুলির কথায় ফ্যাক্টরিতে তারা যন্ত্রের মতো ঘিরে রেখেছে।
ইউ স্যার, স্টপ ইট। বড্ড খিদে পেয়েছিল স্যার। একটা খিদে পেয়েছিল স্যার? বলে খিদে কি শুধু তোমার একাই পায়? আমার খিদে পায় না? যাকে দাও দাও, একটা লরেন্স দাও। একটাই ছিল স্যার, ঝিলঝিলিটা রয়ে গেছে স্যার। একটাই ছিল স্যার? বলি লজেন্স কি তোমার বিয়ে করা বউ, যে একের অধিক রাখা আইনত দণ্ডনীয় অপরাধ? বেঈমান 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 কোথাকার! বেইমান বেইমান বেইমান, ফ্যাক্টরির সব শ্রমিকগুলো একটা বেইমান। ওরাও আন্দোলনে যোগ দিয়েছে ওদের সাথে। ছাঁটাই করে দিন, ছাঁটাই করে দিন। আরে কাকে ছাঁটাই করব মশাই, কাকে ছাঁটাই করব? সবাই তো আন্দোলন করছে, আর সবাইকে যদি ছাঁটাই করে দিই তাহলে ফ্যাক্টরির মেশিনগুলোকে আপনি ঘোরাবেন? অবশ্য আপনার সেটাই করা উচিত। তার মানে আপনার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর অবস্থাটা দেখেছেন? মনে হচ্ছে ওরাও যেন ওই আন্দোলনটা করছে। ও, জনতা খেপে গেলে পুলিশ কিছু করতে পারে না হেমন্ত বাবু? আরে বাবা, লাঠি দিয়ে পারে না, গুলি চালিয়ে তো পারে। বলে আপনি কেন থানায় ফোন করে রিজার্ভ ফোর্স থেকে গুলি চালাবার অর্ডার দেননি? লাশের পর লাশ করতো। লাশের পর লাশ পড়ো, তাহলে আমাকে সরকার কোথায় পাঠাবে জানো? শশী, ও শশী, দাও না, তুমি একটু বলে দাও না। স্যারকে ন্যাংটো করে সারা ভারত ঘুরিয়ে দেবে স্যার। তাই ঘুরবেন? এতদিন ধরে না অনেক দামি দামি জামা কাপড় পরিয়েছি, আমার জন্য না হয় একটু উলঙ্গই ঘুরলেন? হেমন্ত বাবু, রাঁচি চলে যান, রাঁচি। আপনার এই মাথা রাঁচি ছাড়া কেউ সারাতে পারবে না। এই নন্দ, জামা কাপড়ের একটা দোকান আমার হাতে তুলে দিলেও না আমি ওই 500-600 লোকের উপর গুলি চালাবার হুকুম দিতে পারি না। তাহলে আমাকে ওদের দাবি মেনে নিতেই হবে। ওই অরণ্য জিতে ও তার জয়ধ্বনিতে আমাকে এখন উচ্ছ্বসিত হয়ে বসে থাকতে হবে। আপনি না মশাই একজন পুলিশ অফিসার, বলি আপনি এতক্ষণ তো আমার চেম্বারে বসে চেয়ারটা গরম করছিলেন, বলি আপনি নিজে কেন নেতৃত্ব দেননি ওই আন্দোলনটাকে ছত্রভঙ্গ করতে? এই স্যার 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 চেষ্টা করেছিলেন স্যার, চেষ্টা করেছিলেন, কিন্তু বাইরে বেরোতেই ওই জনগণ পুলিশের কান মুলে দিয়ে বলল, অন্যায়ের পক্ষে থালিস না বাবা সকল। ও, আর সেই কথা শুনে উনি কান দুটো লাল করে চলে এলেন। বলি আপনি একটা কি বলুন তো মশাই? বলি আপনি একটা কি বলুন তো মশাই? সত্যিই তো আপনার ফ্যাক্টরির নোংরায় ওই সরেশ্বরী জল দূষিত হচ্ছে, এলাকায় বহু মানুষ মারা যাচ্ছে। উনি এর জন্য আপনার কি কিছুই করার নেই? শশী, শশী রে, এ আমি কাকে দেখছি রে? দেখছি তো অরণ্য গাঙ্গুলি পুলিশের ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। আপনি কেন বুঝতে চাইছেন না হেমন্ত বাবু? কারো জীবনে জয় এক নাগারে আসে না, মাঝে মাঝে না হারতেও হয়। তবে একটা কথা কি জানেন, ওই উপযুক্ত খেলোয়াড়রা কিন্তু হেরেও হারে না। কথাটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। খেলাটা এবারের মতো অরণ্য গাঙ্গুলির হাতেই চলে গেল। তার জয়ে উচ্ছ্বসিত হয়ে যতখানি আমি উচ্ছ্বসিত হতে পারবো, পাবলিকের সিম্প্যাথি ততটাই আমার দিকে আসবে আগামী খেলার জন্য। তারপর আমি দেখব যত টাকা ঢেলে আমাকে ওই শৈলেশ্বরী থেকে নোংরা জলের নলটা সরাতে হবে, তার প্রত্যেকটা পয়সার দাম আমি উসুল করে নেব। ওই অরণ্য গাঙ্গুলির জীবনটাকে ধ্বংস করে টিপে মারব। ডাক্তারটাকে আর অরণ্যটাকে উকুনের মতো নখ দিয়ে টিপে মারব। Yes! Yes! They must die! হেমন্ত বাবু, এই প্রশাসনের লোকের সামনে আপনি এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছেন কেন? সরি, আই এম এক্সট্রিমলি সরি অফিসার। আমি সরি আমি সারেন্ডার করছি। তাহলে দাবি মেনে নিচ্ছেন? হ্যাঁ, মেনে নিচ্ছি। আরে যাও শশী, যাও, ওদের গিয়ে বলো ওদের দাবি মেনে দেওয়া হচ্ছে। ওদের একজন প্রতিনিধি এসে ওনার সঙ্গে কথা বলো। যাও। ইয়েস স্যার। অফিসার, কে আপনি? আরে আমি কাকে দেখছি? তালটা কাটবেন না মশাই, তালটা কাটবেন না। অনেক কষ্টে মুডটা চেঞ্জ করতে হচ্ছে এখান থেকে এখান। ইচ্ছে করছে তো শুয়োরের বাচ্চা বলতে, কিন্তু বলতে হবে বন্ধু।
আচ্ছা হেমন্ত বাবু, ওদের প্রতিনিধি কে হবে বলুন তো? কে আর হবে? ওই অরণ্য গাঙ্গুলি হবে, নাহলে ডাক্তার সান্যাল হবে। আসতে পারি হেমন্ত বাবু? এ কি বনলতা, তুমি এখানে কেন? বারে, তুমি শশী কনস্টেবলকে দিয়ে ডাকতে পাঠালে আর এখন জিজ্ঞাসা করছো আমি এখানে কেন? আরে সে কি, আমি তো শশীকে দিয়ে উত্তেজিত জনতার একজন প্রতিনিধিকে ডেকে আনতে বললাম, ও আপনাকে ডেকে আনলো। ঠিক লোককেই তো ডেকে এনেছে। তার মানে আমি তো আজকে এই উত্তেজিত জনতার প্রতিনিধি। কি বলছো বনলতা? আর বলো না, ওই পাগল অরণ্য আমার নামটা প্রস্তাব করে বসলো। ডাক্তার সান্যাল সর্বান্তকরণে সেটা সমর্থন করলেন, আর ওই ছয়েক লোক সঙ্গে সঙ্গে হই হই করে উঠলো, আর ব্যাস আমিও হয়ে গেলাম জনতার প্রতিনিধি। তুমি আমার পক্ষে না দিয়ে অরণ্যের পক্ষে গিয়ে দাঁড়ালে বনলতা। আমি চিরকাল ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে। অরণ্য জঘন্য অপরাধের কথা তুমি কি করে ভুলে গেলে বনলতা? সে কথা যেমন ভুলিনি, তেমনি আজকে এই কথাটাও ভুলতে পারছি না যে ওই অরণ্যরই এক ডাকেই সমগ্র বাগদি সমাজ আর একত্র হয়ে উঠেছে। এমনকি শুনলে তুমি চমকে উঠবে, যে রতির সর্বনাশের জন্য অরণ্যর নামে এত কলঙ্ক, সেই রতির বাপ বাঁকা বাগদিও ছিল আজ অরণ্যরই পাশে। যাদের মেয়ে সর্বনাশের বদনাম দিয়ে আমরা তাকে ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তারাই তাকে ফুলের মালা করে গলায় ধারণ করলো। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না বনলতা। তাই হয়েছে। ভাগ্যের কি নিদারুণ পরিহাস, তাই না? এই নাও আমাদের দাবি, ভালো করে পড়ে নিয়ে সই করে দাও। দুঃখ বনলতা, দুঃখ, বুঝলে তো? দুঃখ একটাই যে তুমি আমাকে আগে এসে এমনি এমনি বললেই আমি সইটা করে দিতাম। তবু আমি আনন্দিত, তুমি আমার চেতনাটাকে নাড়িয়ে দিয়েছো বনলতা। হ্যাঁ, ভালো কথা। ওই ভলেন্টিয়ারি অর্গানাইজেশন তোমাকে বিদেশে না নিয়ে গেলেও তোমার বিদেশে যাওয়ার কিন্তু কোনো অসুবিধা হবে না। কিভাবে? এত টাকা আমাকে দেবে কে? এভাবে দিয়ে কথা বলো না বনলতা। আমি তোমার বন্ধু, আমি সব দেব। মাংসের খণ্ডটা বেশ বড় মাপেরই ছিল হেমন্ত, কিন্তু ভুল করে সেটা ঠাকুরের বদলে কুকুরের মুখের সামনে ধরতে গেলে। নকুল দানায় তুষ্ট ঠাকুর মাংসের গন্ধ শোকে না। চলি, গুড বাই অ্যান্ড গুড লাক। মানবী না চন্ডালী? হেমন্ত বাবু, এরপর নিশ্চয় ওর ভাই বিনয় নারায়ণের চাকরিটা আপনি টপ করে গিলে খাবেন। আরে পাগল নাকি মশাই আপনি? হ্যাঁ, টেনশন নিচ্ছেন কেন? বুদ্ধির ঘটে ধোঁয়াটা দিয়ে বুদ্ধিটা খুলুন। হ্যাঁ, দিন। বিনয় নারায়ণের পদোন্নতি ঘটিয়ে দেব, বিজয় নারায়ণের চাকরিটা পাকা করে দেব, ওদের সংসারে লোভী মানুষগুলোর লোভের আগুনে এত ঘি ঢালবো যাতে ওরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর ওদের মা ওই মোহিনী দেবীর হাতে একটা মোটা হাত খরচের ব্যবস্থা করে দেব। গোটা চাটুজ্জে বাড়ি মেরামত করিয়ে রং করিয়ে দেব। আমি এমন ব্যবস্থা করব যাতে ওই বাড়িতে বনলতার কোনো কথা কোনোদিন গ্রাহ্য না হয়। তারপর ছি 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 ছি, আপনি না প্রশাসনের লোক, আপনার সামনে সব ভয়ঙ্কর কথা বলতে আসে নাকি? ও ভালো কথা। এবার আমার নতুন আরাধনার খাতায় একটা নতুন নাম উঠেছে। ওই রতি বাগদির বাপ বাঁকা বাগদি। ইয়েস ইয়েস, বাঁকা বাগদি। তার কারণ স্মোকিং এন্ড হেমন্ত both are injurious to health. খুন করে ফেলবো আজ। কাকে খুন করবে তুমি?
কাকে আবার? তোমার ওই আদরের দেওর। আর এই আবার কি অলক্ষণে কথা বলে তো? আরে ওই তোমার লক্ষণ দেওর আমার অলক্ষণ হয়ে দাঁড়িয়ে। কেন, কি করলো সে আবার? কি করেছে? ওই ছেটিয়ে ব্যক্তি বাগদি পাড়ার লোককে নিয়ে গিয়ে ওই হেমন্ত মিত্রি ফ্যাক্টরিতে গেল গেল, সব গেল। বিপিন বাবুর কারণ সুধা, মেটাই জ্বালা মেটাই ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বলা আরে তুই গানা রে। বিপিন বাবুর কারণ সুধা, মেটাই জ্বালা মেটাই ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা। আরে ভেসে গেল অনল বাবুর ঢোল, বলো হরি বল হরি বল, বলো হরি বল। ভেসে গেল অনল বাবুর ঢোল। দেখেছো বড় বউ, আমার রক্ত জল করা টাকাতে কিরকম কাড়ি কাড়ি মদ গিলছে। হেসো না বলে, তুমি আর দাঁত বার করে একদম হেসো না বড় বউ। ওই মুখ্য সুক্কুতে নাচ দেখে আর হেসো না। মুখু কি গো দাদা, মুখু কি? আরে ও তো অমর খমের কথা। তুমি অমর খমকে চিনলে করে, কিন্তু অবশ্য অমর খম তো কোনোদিন আলুর ব্যবসা করেনি, কি বলা? আলুর ব্যবসা না করলেও বোধহয় মালের ব্যবসাটা করতো, নইলে তুমি তো তাকে আর চিনতে না। যত সব। থাক থাক, ওসব চেনাচিনির কথা থাকতো। এখন তুমি ঘরে চলো, সারাদিন তো ছাই পাস ছাড়া কিছু পেটে পড়েনি, দুটো কিছু মুখে দেবে। চলো। কি হলো এসো বলছি। ডোন্ট মাইন্ড বৌদি, ডোন্ট মাইন্ড। আসলে ওই বোতলের চিবিটা কোথায় পড়ে গেল তো, তাই ভাবলাম ছোলকে কোথায় পড়ে যাবে, তাই বুদ্ধি করে ওই পেটে রেখে দিলাম। বলো বৌদি, ঠিক করিনি? গুরু এরকম ঠিকঠাক কাজ করো বলেই তো তুমি আমাদের গুরু। সেই ঠাকুর বলছি, এভাবে মদ খেতে তোমার লজ্জা করে না? কত অন্যায় তো তুমি প্রতিবাদ করো। এভাবে মদ খাওয়াটা বুঝি অন্যায় নয়? 100 বার অন্যায়, 1000 বার অন্যায়। মদ খেলে লিভার পচে যায়, মানুষ শুটকো কিংবা মুটকো হয়ে যায়। মদ যদি আমি ছাড়তে পারতাম বৌদি, তাহলে শরীর নিয়ে স্বাস্থ্য নিয়ে আমি কিনাই করতাম। বলো, খুব হয়েছে। এসব কথা প্রতিদিন শুনে শুনে না আমার মুখস্থ হয়ে গেছে। এরপর কি বলবে সেটাও আমি জানি। কি বলবো বৌদি? কি করবো বলে বৌদি? আমি তো মদ ছাড়তে চাই, কিন্তু মদ যে আমাকে ছাড়ে নাই। চেষ্টা তো করি, পারি নাই গো। আই দেখো গো বৌদি, তুমি কলিযুগের খনা বনে গেছো গো। বৌদি আমার কলির খনা, বচন তাহার খাটি সোনা, আর জ্ঞান গুণিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। বৌদি আমার কলির খনা, বচন তাহার খাটি সোনা, আর জ্ঞান গুণিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। বেশ থামলাম বৌদি। বৌদি এক কাজ করো না, ওরাটাকে না 200 টাকা দিয়ে ওরা প্রাণ ভরে আনন্দ করে। হ্যাঁ জানি তো, প্রাণ ভরে আনন্দ করা মানে তো পেট ভরে মদ গেলা। আরে না না, বেশি তো খাবে না। বলা শোন শোন, বেশি তো খাস না রে। আমি তো গুরু, আমি তো বেশি খাই না গো। ঠিক আছে, এই নাও সন্দেশ ওলাকে দেবো বলে আমি 200 টাকা সঙ্গে নিয়ে এসেছিলাম। এই নাও, এই নাও। করো কি বড় বউ? ওই 200 টাকা বলে, টাকা কি করো খোলাম কুচি নাকি? আমার অত কষ্টের টাকা। আমদারি কেপন, তোমার অতি ছোট মন। হ্যাঁ, আমি কেপন বলে আমার এত কষ্টের টাকা। টাকা খুব হয়েছে, তো তোমার টাকা নয়, আমার বাপের বাড়ির টাকা। কি কেপন গাঙ্গুলি, তোমার থোতা হতা হয়ে গেল। আরে যাও যাও, তোমরা যুদ্ধ করেছো ভালো, মুখ করেছো আলো, বাড়ি ফিরে যাও সব লাচিতে লাচিতে। ওই হেমন্ত মিত্তির বসে আছে চুষি কাটি হাতে। হেমন্ত মিত্রি বসে
গেল, অন্নপূর্ণ বোধ হয় এবার বাড়ি ছেড়ে চলে গেল। কি সব অপয়া কথা বলছো বলো তো? ও, অপয়া কাজ চলতে পারে, আর অপয়া কথা বললে যত হচ্ছে আমার তো। আরে দেখবে তোমার ওই আদরের দেওর এই বাড়ি থেকে অন্নপূর্ণাকে না মেরে তাড়াবে। কি বললে দাদা? ঠাকুরপো, তুমি ঘরে চলো না, হাতে মুখে তো জল দাও, কিছু মুখে দাও। ও মুখ দিয়ে কথা বলতে পারলো? আগে আগে বলো কঞ্জুস, তুমি কি বললে? যেমনি তুমি কেপন তেমনি তোমার অলক্ষণ মন। ঠাকুরপো, কি সব বলছো বলো তো? তো বড় দাদা, তোমার চেয়ে বড় নয়? তবে 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 ছোটর মতো কথা কেন বলছো বৌদি? অরণ্য, এই গায়ের তুমি সেরা মহাজন, তুমি সবার গুরুজন, অথচ কেন কেন লোকে বলে যে তোমার নাম নাকি সকালে শুনলে তাদের হাড়ি ভেঙে যায়? আর জানো দাদা, এই কথাটা শুনলে না আমার বুকে যে কি যন্ত্রণা হয় আমি তোমাকে বোঝাতে পারবো না। ঠাকুরপো, বলছিলাম কি ঘরে চলো না, তুমি একটু শান্ত না, হও। আমি যাব না। আজ আমি বলবো ওই সামান্য দুটো পয়সার জন্য হেমন্ত মিত্রির সঙ্গে ব্যবসা করছে। আর হেমন্ত মিত্রি জানো না, জানো হেমন্ত মিত্রি তোমার পেছনে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, জানো? তুমি ওকে চুপ করতে বলো বড় বউ, নইলে কিন্তু খুনোখুনি হয়ে যাবে। ঠাকুরপো শান্ত হও ভাই, আমি বলছি শান্ত না হও। না, আমি শান্ত হব না বৌদি, আমি শান্ত হব না। কি বললে? আমি নাকি তোমাকে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দেব? এই কথা মুখে উচ্চারণ করলো কি করে? গেল যা। আমি আবার প্রতিবার কথা কখন বললাম? আমি তো এ বাড়ির অন্নপূর্ণার কথা বললাম। আর আমিও তো সে বাড়ির অন্নপূর্ণার কথা বলছি দাদা। আর সে অন্নপূর্ণা তো আমার সামনে দাঁড়িয়ে আছে। ঠাকুরপো, এসব তুমি কি বলছো? বৌদি, তুমি তো এই বাড়ির অন্নপূর্ণা, বৌদি, আমি তো ঠিকই বলছি বৌদি। অন্নপূর্ণা একটা সন্তান এনে সংসারটাকে পূর্ণ করতে পারে না। অন্নপূর্ণা দাদা, ও কথা তুমি কি করে মুখ উচ্চারণ করলে দাদা? সাধ করে বলিনি রে, সাধ করে বলিনি। কথাটা আমি অনেক যন্ত্রণায় বলেছি। যন্ত্রণা রেখে কেবল একা তোমার যন্ত্রণা বৌদির নেই? তোমার বৌদির মধ্যে যন্ত্রণা ছিটে ফোটাও তো আমি দেখতে পাই না। চুপ করো, তোমার পায়ে পড়ি, তুমি দয়া করে চুপ করো। খালি ধেই করে তো নাচে। আর এদিকে আমার বুকটা যে শুকিয়ে পাথর হয়ে যাচ্ছে, সেদিকে তো কারো কোনো খেয়াল নেই। নিজের কথা ভাবার আগে একবার বৌদির দিকে তাকিয়ে দেখেছো? যে মহিলা সকাল থেকে রাত পর্যন্ত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করে নিজের মুখে হাসি ফুটিয়ে রাখে, তার অন্তরে সত্যিকারের হাসি আছে কিনা? সে ব্যাধিটা তার। কোন ব্রহ্মা বিষ্ণু মহাশয় বলেছেন যে ব্যাধিটা তার? ব্যাধিটা তোমার নয়। ভাইয়ের সঙ্গে সব কি আলোচনা করছো তুমি? তোমার লজ্জা করছে না? আরে যাও, জ্ঞান আমাকে দিতে শোনা বড় বউ। হবে না বৌদি, হবে না। বিষ খাওয়ার যার স্বভাব হয়ে গেছে তার মুখে অমৃত রুজবে না। বন্ধা নারীর স্বামীর আবার বন্ধা নারী না বন্ধা পুরুষ, তার পরীক্ষা করবে ডাক্তার বাবু। আমি কালী ডাক্তার বাবু তোমাদের দুজনকে পরীক্ষা করাবো। দিনের পর দিন, রাতের পর রাত যাকে কখনো ঘৃণা কখনো করুণা দেখিয়ে বন্ধা 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 বলে আসছো, দেখবো আসল বন্ধা সে না আসল বন্ধা তুমি। যদি দেখিস আসল বন্ধা প্রতিমা আমার তোর বৌদি, তাহলে বলবো বৌদি বন্ধা আর তুমি অন্ধ। তাই তো চোখের সামনে সন্তান ঘুরে বেড়ায় আর তুমি দেখতে পাও না দাদা, তুমি দেখতে পাও না। ওসব কাব্যি কথা। আর যদি আমি আসল দোষী, তাহলে কি করবি তুই? ওই মহাভারতে দ্রৌপদী যেমন 5 ভাইয়ের জন্য 5 ভাগ হয়েছিল, তেমনি গাঙ্গুবাড়ির বংশ রক্ষা করার জন্য এ বাড়ির বড় বউ কিন্তু ভাগ হবে।
আর নিজেকে সামলে রাখতে পারছি না বৌদি, আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না বৌদি। দুঃস্বপ্ন মনে করে ঠাকুরপো, ঘুম ভেঙে গেলে চার কিচ্ছু থাকে না। সে ঘুম আর ভাঙে না বৌদি, চিরদিনের মতো যতদিন না ঘুমিয়ে পড়ছি সে ঘুম আর ভাঙে না বৌদি। চুপ করো ঠাকুরপো, চুপ করো, তুমি ঘরে চলো না, ঘরে চলো, একটু কিছু মুখে দেবে, চলো বৌদি, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। ঠাকুরপো। বাবা, এ বাড়িতে থাকার তোমার অধিকার আছে। তোমার ওই অযাচিত করুণার জন্য তোমার পায়ে আমার 100 কোটি প্রণাম দাদা। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বৌদি। হ্যাঁ, আর যাবার আগে বলে যাচ্ছি, সতী নারীকে অপমান করার সাহস কোন ঋষি মুনিও ছিল না। আর আজ যে তুমি সতী নারীকে তোমার মুখ দিয়ে যে পাপ কথা উচ্চারণ করে চলানো গান বলে, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার ওই মুখ দিয়ে। সাবাস রে বন্ধুরা, সাবাস সাবাস। আমি তো ভেবেছিলাম তুই ওই পরস্পরের ছোট লোকগুলোর তলে ভিড়ে গেছিস। আরে খেপেছ খুড়ো, এই এখন তো বুঝতে পারছো আমি কেন ওদের দলে ভিড়েছিলাম? খুব বুঝতে পারছি, হেমন্তর কথায় তুই বাঁকা বাগ থেকে। খুড়ো, ওইসব কথা বাদ দাও তো, আমার ওই মজুরিটা দিয়ে দাও, আমি বাড়ি চলে যাবো, অনেক কাজ। মজুরি? মজুরি বলে অমন ঢোক দিচ্ছ কেন? তুমি তো জানো এই মদন মস্তান ওই মজুরি ছাড়া কোনো কাজ করে। আরে কিসের মজুরি সেটা বলবি তো। এই তোমার কথাতেই তো ওই গাঙ্গুলি বাড়ির বড় কর্তাকে তাতিয়ে দিল। এখন তাদের ভাই ছাড়াছাড়ি হাতাহাতি কত কি হচ্ছে। তা অরণ্য বিদায় হয়েছে তো? হ্যাঁ, একদম। তাহলে এখন ওই প্রতিমার সাথে অনল বাবাজির একেবারে আদায় খাচ্ছে। সে আর বলতে। তা বলছি, আরে মদন, আরে শোন না, কাচ্চাই না বলছি, এই অনলের বউ প্রতিমাটাকে একদিন আমার বাড়িতে নিয়ে আয় না। শুধু প্রতিমা কেন খুড়ো, তুমি চাইলে এই পরস্পরে যত ডবকা ছুড়ি আছে সব তোমাকে এনে দেবো, শুধু আমার ওই মজুরিটা ছাড়া। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। এত তাড়াহুড়ো করছিস কেন? পুরো 200 আছে। হ্যাঁ, ঠিক আছে। চলে, যদি মদন মস্তানকে আরো দরকার পড়ে একবার ডেকে নিও। চলে। শালা হারামজাদা। না, মস্তান হলেও মদনা ছেলেটা ভালো। যাক, ওই হেমন্ত বাবাজির আসার এখন আর সময় হয়ে এলো। এখন ওই গাঙ্গুলি বাড়ির গুণকেত্তন করি। অমঙ্গল, গাঙ্গুলি বাড়িতে ঘোর অমঙ্গল। গাঙ্গুলি বাড়িতে লেগে গেছে গোল। সবাই বলো অরণ্য ছেড়েছে বাড়ি, বৌদির মুখারি অনলটা খেয়ে গেল ঘোল। কলঙ্কিনী রাধারানী করলে এটা কি? আয়ান বেটা চাটছে পাতা, কানুর পাতে ঘি। সাধু অসাধারণ আজকের আয়োজন। না, এ আর এমন কি আয়োজন অফিসার? আরে বলেন কি হেমন্ত বাবু, ওই মুরগির রোস্ট আর ওই গলদা চিংড়ি সহযোগে বিলিতি সুরা আর ওই ভোজনান্তে দক্ষিণা বাবদ 1 পেটি বিয়ার।
না 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 না, ওই অরণ্য গাঙ্গুলি যে সর্বনাশের খবর পাওয়া গেছে তার কাছে এ ভোজ কিছুই না। শেষ পর্যন্ত যে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। তাহলে এখন বুঝছো তো বাবাজি যে পুরনো চাল ভাতে পারে কিনা। ওই অরণ্যর অমন চোর খাওয়ার পরও আমি কিন্তু ওই অনলের পিছনে লেগে আছি, তার মাথাটা চিপিয়ে চিপিয়ে খেয়ে। সে আর বলতে, আপনার উদ্যমের কথা আমি বাবার আমল থেকে শুনে আসছি। আরে অরণ্যের সুখবরের চেয়ে ওই বাঁকা বাগদি খুন হওয়ার খবরটাও কিন্তু কম সুখের নয়। বাঁকা বাগদি মানে ওই রত্রি বাগদির বাবা খুন হয়েছে? ইস, সে কি, কবে খুন হলো? কাল কাল রাতে বোধ হয়, বুঝলি। আমাকে কে যেন একটা বললো, তবে খুন না আত্মহত্যা তা বোঝা যাচ্ছে না, তাই তো হেমন্তদা? হ্যাঁ, পুলিশ তদন্ত করছে, তবে আত্মহত্যাই হবে বলে মনে হচ্ছে। কিন্তু কিন্তু আমার বেশ মনে আছে ওই ফ্যাক্টরিতে আন্দোলনের দিনেও বাঁকা বাগদিকে আমি দেখেছি। আগে যা থাকতো ওই অনল গাঙ্গুলির পাশে পাশে, আর এখন ওই হেমন্তদার পাশে পাশে। বেইমানি করলেই ঠাকুর সাজা দিয়ে দেয়, একেবারে ওই মায়ের ভোগে চলে যায়, তাই না হেমন্তদা? সব সব তারই লীলা রে নাড়ুগোপাল, সব তারই লীলা। এই লবকেষ্টটি কে হেমন্ত বাবু? এই লবকেশ্বরী হ্যাঁ। আমার মাস্টার ভাই, আমার মায়ের দুঃসম্পর্কে বোন নলিবালা দেবীর একমাত্র ছেলে, বিখ্যাত আর কলকাতার বিখ্যাত বিশ্বাস পরিবারের ছেলে। আমি ওর সঙ্গে তো এই বিনয় দিদি বনলতার বিয়ের সম্বন্ধ করেছি। সে কি হেমন্তদা, এই আমার সঙ্গে দিদির সঙ্গে তো তোমার। আরে বাবা, আমার সঙ্গে আপত্তি থাকলে নাড়ুগোপালের সঙ্গে হবে, প্রচুর টাকার মালিক। আরে এসব কথা এখন থাক। বাঁকা বাগদিকে কে খুন করলো কিছু টের পেলেন অফিসার? সে খবরে তোমার কি দরকার নাড়ুগোপাল? ওটা তো পুলিশের কাজ। আরে বাবা, পুলিশের তো অনেক রকম কাজ। কোন কোন খুনে প্রমাণ খোঁজা, আবার কোন কোন খুনে প্রমাণ হাবিস করা। তা বাঁকা বাগদির খুনে আপনি কোনটা করলেন নন্দবাবু? এ তো নেলা খেবা নয়, বেশ আটো সাটো মনে হচ্ছে। হেমন্ত বাবু, একটু সাবধানে থাকবেন। আরে বাবা, সাবধানে থাকার কিছু নেই, সাবধানে থাকার কিচ্ছু নেই। ওই হেমন্তদা আমার গুরু। হ্যাঁ, কে যেন বলেছিল, ওই গরুর কাছে শস্য আর গুরুর কাছে শিষ্য দুটো একই ব্যাপার। যখন তখন উনি আবার চিবিয়ে গিলে ফেলতে পারেন, তাই না? সার কথাটা কিন্তু নাড়ুগোপাল অনেক আগেই বুঝে গেছে, তাই ওকে নিয়ে চিন্তা করার কিছু নেই অফিসার। দুটো পায়ের দুটো দিতে হয়। এখন তাহলে আমি চলি, ওই আসছি হত্যায় সুখারাম বাজাকের কাছ থেকে মালিক খবরটা আবার নিয়ে আসতে হবে তো। চলি, চলতে চলতে याद रखना कभी अलविदा ना कहना, अलविदा ना कहना, रोते हंसते बस यूं ही गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। নাড়ুগোপাল, নাড়ুগোপাল একটি রত্ন। পুলিশের খাতায় নাম থাকাটাও কিন্তু অসাধ্য নয় হেমন্ত বাবু। দোহাই দোহাই তোমার হেমন্তদা, এই দিদিকে না তুমি বিয়ে করো। তুমি তো জানো হেমন্তদা, দিদি আমাদের একমাত্র আদরের দিদি, তার যদি কোনো সর্বনাশ হয়ে যায়। বিনয়, নিশ্চিন্তে থাক, নিশ্চিন্তে থাক। আমি তোকে অনেক স্নেহ করি রে বিনয়, আমি স্নেহ করি। তুই তো জানিস যে ইউ আর মাচ মোর ফেথফুল দেন মাই এলসিসিয়ান ডগ, সো টেক ইউর রিওয়ার্ড। কালকে যে কাজটা দিয়েছিলাম বিনয়, সে কাজটা কিন্তু আজই করে দিস, কেমন? যা যা যা, ডু ইয়োর ডিউটি, যা। আরে তুই হলি আমার ভাই, ইউ আর মাই ব্রাদার বিনয়, যা যা। নো
নো স্যার, আই এম ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট স্যার, মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। জয় স্যার। বাবাজি, ও বাবাজি, বলছিলাম ওই আরেকটা জুতোর শোকতলাতেও ওই রকম টাকা আছে। দামোদর জ্যাঠা, হ্যাঁ বাবা। যে লক্ষ্মীকে আপনি ওই দেবী বলে পুজো করেন না, সে লক্ষ্মী কখনো আমার কৃতদাসিনী, আবার কখনো শয্যা সঙ্গিনী। তাই তো টাকা আমি সিন্ধুকে রাখি না, রাখি লেপে বালিশে বালিশে, আর এই জুতোর তলায় তলায়। তাই খুব অসম্মানিত বোধ না করলে নিয়ে নিতে পারেন, নিয়ে নিতে পারেন। না না, অসম্মান কিসের, অসম্মান কিসের? টাকার কাছে আবার মান সম্মান। হেমন্ত বাবু, আপনার পোষা কোন কুকুরের চেয়ে বিশ্বস্তইনি, অ্যালসেশিয়ান না ডোবারম্যান? দুটোর কোনোটাই ঠিক। আমি হলাম যে একেবারে খাঁটি দেশি, তবে কুকুর নয়, এই হেমন্ত মিত্রের পোষা কুত্তা। একবার যাকে কামড় দিই তাকে জলাতঙ্ক থেকে এই বাঁচাবে। কথাটা মনে রাখবেন কেমন? চলি। আমি কিন্তু কুকুর নই হেমন্ত বাবু। আরে জানি জানি জানি, আপনি হলেন বেড়াল। কথাই বলে না, বিড়ালের আড়াই পা। উপকার আর অপকার দুটো করার পরে আড়াই পা চলে সব ভুলে যায়। নিন, ধরুন। দুধটা আপনি মাঝে মাঝে দিয়ে যাবেন, আমি না একেবারে চোখ কান বুঝে থাকবো। চলি। গুড বাই। পাকা বাগদির খুনটা জবর হয়েছে, মদন মস্তানের পাকা হাত। ওই নন্দ দারোগাও কোনো গন্ধ পায়নি, পেলে কিন্তু চাপ দিয়ে বেশ মোটা টাকাটাই ঝেড়ে নিত। কাক পক্ষীও টের পেল না, পথের কাঁটাটা সরে গেল। আর পথের কাঁটা সরে গেলে এই মৃত্যুর বংশের নিয়ম হলো মদ আর মেয়ে ছেলে নিয়ে বাগান বাড়িতে মেহফিল করে। কিন্তু হরলাল এখনো আসছে না কেন? সে তো বলেছে আজকে আমাকে যে মেয়েটা এনে দেবে তার বয়স নাকি ওই 16 থেকে বেশি নয়, মানে যাকে বলে সুইট 16। হরলাল কিন্তু দুধ এলো, বাবার আমল থেকে আমাকে মাল সাপ্লাই দিয়ে আসছে, কোনোদিন কোনো কথার এতটুকু নড়চড় হয়নি। কিন্তু আজ কথা নড়চড় হয় নাই। কে? সে কি গো, আমাকে চিনতে পারলে নি? রতি, তুই এখানে কেন? আমি এখানে কেন? তোমার সেটা মনকে জিজ্ঞাসা করো মিত্র সাহেব। মনের নিখোঁজে করেছে রতি। চিল্লাও না চিল্লাও না, ওতে কিন্তু তোমারই বিপদ। তুই কেন এসেছিস এই বাগান বাড়িতে? হরলাল কোথায়? হরলালকে আমি বললাম আজকে এই বকরাক্ষসের খাবার হবো আমি, তোমাকে ছুটি নিয়ে কোথাও যাইতে হবে কিলাই। আজ মিত্র সাহেব আমাকেই কাক ব্লাডি ফুল। তুই কেন এসেছিস এই বাগান বাড়িতে? তুই এক্ষুনি বিদায় হয়ে পরস্পর থেকে নে ট্রেন ভাড়া নে, না ট্যাক্সি ভাড়া নে। তোর মুখ যেন কাল সকালে কেউ দেখতে না পায় এখান থেকে। যা, বিদায় হ। কেন গো, তোমার ভান্ডার ফুটে যাবে বলে মুই তোমার দ্বারে বেশ্যা হলাম? তুই ভগবানের মতো গাঙ্গুলি বাবুর মন আমি বিশ্বাইলাম আর বুনলতা দিদিকে ঠকাইলাম। আর আমি যে তোর বাঁকা বাগদের ঋণগুলো শোধ করে দিলাম, বীজ ভান বাবুর অত টাকা আমি শোধ করে দিলাম তার বেলা। কি এসব তোমার তৈরি করা মিথ্যা ঋণ জালিয়াত। ও অমনি আজ ঋণগুলো সব মিছে হয়ে গেল, আর তুই সেই জন্য ঝগড়া করতে এখানে ছুটে এলি। আচ্ছা শুনতে আমি আসি নাই, আমি আসি মোর প্রশ্নের জবাব চাইতে। বলো গো, ভালো মানুষের বেটা বলো, কথা যে
দিয়েছিলে ওই গাঙ্গুলি বাবুর উপরে দিদির মন ঠিকঠাক বিষাইতে পারলে মোর বাপটাকে তুমি সারা জীবন টাকা দেবে, খাবার টাকা, কাপড় পরার টাকা। মিথ্যাক! আমি মিথ্যে কথা বলছি বলে পরস্পরের বুকে কার সাহস আছে আমার দিকে আঙুল তুলে আমাকে মিথ্যে কথা? আমার আছে। কি বনলতা তুমি এখানে? বলি তোমাকে এ বাড়ির ঠিকানা কে দিল? তোমার ভাই বিনয়? না 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 না, সে এতই লোভী যে অনায়াসে নিজের দিদিকে মিথ্যে পর্যন্ত বলে দিল, মুখের উপর বলে দিল তুমি নাকি কলকাতায়। তাহলে কে দিল তোমাকে এই বাড়ির ঠিকানা? তার কথা আমি তোমাকে বলবো না। তাহলে কিন্তু হঠাৎ করে আমার খোঁজ নিয়ে তুমি এ বাড়িতে কেন? কৈফিয়ত চাইতে। কৈফিয়ত? হ্যাঁ কৈফিয়ত। আমি জানতে চাই কোন সাহসে তুমি আমার মাকে গিয়ে বলে এসেছো যে তোমার সঙ্গে বিয়েতে আমার মত আছে। বনলতা ঠান্ডা হয়ে একটু বিষয়টা বোঝার চেষ্টা কর বনলতা। তুমি তোমার চাহিদা মেটাতে এত নিচে নামতে পারো হেমন্ত? সরি, আই এম রিয়েলি সরি বনলতা। যাক সে কথা। তাহলে বিয়েটা কবে হচ্ছে আমাদের? মানে আমার গলায় বরমালাটা কবে দেবে তুমি? বাদরের গলায় কখনো মুক্তোর মালা শোভা পায় না হেমন্ত। মানে আচ্ছা বনলতা, তুমি সবসময় সজারুর মতো কাঁটা ফুলিয়ে আমার সঙ্গে ঝগড়া কারো কোনো বলো তো, যেখানে তোমার বাড়ির সবাই আমাকে এত স্নেহ করে, এত ভালোবাসে। বিধাতা পুরুষ জন্মাবার সময় আমার কপালে একটা লেখা লিখে দিয়েছিলেন, ইট ইজ নট ফর সেল, অর্থাৎ ইহা বিক্রয়ের যোগ্য নহে। তাই চাটুজ্জে বাড়ির সবাই তোমার কাছে বিক্রি হয়ে গেলেও এই বনলতাকে তুমি কোনোদিনই কিনতে পারবে না হেমন্ত। দেখো বনলতা, তাহলে বিদেশ তুমি যাবে না? সত্যের পায়ে পা মিলিয়ে আমি বাঁকুড়া গিয়েই খুশি হেমন্ত, মিথ্যের হাত ধরে আমি বিদেশ যেতে চাই না। এই তেজ নিয়ে কিন্তু বেশি দিন তুমি মাথা উঁচু করে থাকতে পারবে না বনলতা। তোমাকে আসতেই হবে আমার কাছে, আমাকে স্বামী বলে আমার কাছে তোমাকে মাথাটা নিচু করতেই হবে। আর তা যদি আমি করাতে না পারি তবে আমাকেও খুন হতে হবে ওই বাঁকা বাগদির মতো। কি বললে? মোর বাপরে মেরে ফেলেছে। কে কে? না দাঁড়াও, বাঁকা বাগদির মেয়ের নাম তো পাগলি নয়, রতি। দিদি দিদি আমি রতি। বলো দিদি, বলো বলো তুমি বলো, আমরা মোর পুরো বাপটা কেড়ে পেয়েছে নাই, ওকে থেকে মারে ফেলেছে। কে মেরেছে তোর বাপকে? কে মেরেছে? অরণ্য গাঙ্গুলির সঙ্গে সেদিনকার আন্দোলনে যার চোখ দেওয়া সবার চোখে আগুন ধরিয়েছিল, সেই মেরেছে বাঁকা বাগদিকে। তুমি 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 মোর বাপের ফোন করিয়া যাও, আমি তোমার মুখোশ টেনে করে দেব। বল রতি বল, এতদিন ধরে শয়নের স্বপ্নে আমি শুধু তোর সন্ধান করে বেরিয়েছি। বল একটিবার আমাকে সত্যি করে বল, সত্যিই কি তোর পবিত্রতা নষ্ট করেছিল ওই অরণ্য? বল বল। না না, স্বামী গাঙ্গুলিদের ছোট বাবু ভগবান গো দিদি, সেদিন আমার ইজ্জত নিয়েছিল ই শয়তান, আমার পেটে ছিল আরে বাচ্চা। আচ্ছা এটা ছুরি তোর বুকে আমি। এই ছোট লোক মেয়ে ছেলেটা ভালোবেসেছিল গো, মিয়া নয়। শরীর মন মিলিয়ে দিয়ে ওই রক্ষিতা ওদের ছিল, কিন্তু তাও দেয়নি, মুড়ে সালান করেছিল পেশা পড়া। আমি না বুঝিয়ে না জেনে ওই ভগবানের মতো মানুষটাকে বারবার আমার হৃদয় থেকে তাড়িয়ে দিয়েছি। সে আকুল হয়ে চিৎকার করেছে আর আমি মুখ ফিরিয়ে দেখেছি। ও ভগবান, সব সেই সমস্ত কিছু যার জন্য দায়ী তাহলে তুমি শয়তান। সব শয়তান এই হেমন্ত মিত্রের শেষে আমার বাপটারও শেষ করলো, কিন্তু আমি তো এই ছড়িটা তার বুকে বসাইতে পারলাম না গো দিদি। চলে গো দিদি চলে, পারলে এই ছোট লোক মেয়ে ছেলেটারে মাফ করে দিও দিদি, মাফ করে দিও। আমি কিন্তু তোমাকে ছাড়বো না হেমন্ত মিত্তির। তুমি আমার আর অরণ্য জীবনটাকে তছনছ করে দিয়েছো, বা তোমার জীবনটাকে আমি তছনছ করে দেব। পারবে না বনলতা, আমার জীবনটা তছনছ করতে তুমি পারবে না। কারণ বাকি জীবনটাই যে তোমাকে আমার বালিশে মুখ গুজে কানতে হয়, তার ব্যবস্থাটা আমি আজই করে দেব। সাবধান হেমন্ত।
না না বনলতা না, আমি অরণ্য গাঙ্গুলির কাছে কিছুতেই হেরে যেতে পারবো না। তাকে আমি গ্রাম ছাড়া করেছি, তার জীবন থেকে তোমাকে কেড়ে নিয়ে তাকে আমি দেশ ছাড়া করব। অরণ্যের কাছ থেকে আমাকে কেড়ে নেয় এমন ক্ষমতা কারো নেই হেমন্ত। জানি তো সতী নারী, জানি জানি, কিন্তু কিন্তু আজকে যে তোমার এই পবিত্র শরীরটাকে আমি অপবিত্র করে দেব। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো তো তোমার মাকে মিথ্যে মিথ্যে গল্প বলেছিলাম যে তুমি নাকি আমার দ্বারা অন্তঃসত্ত্বা। বুড়িকে বলেছিলাম, বারণ করেছিলাম কাউকে যেন না কিছু বলে তোমাকে টিব্বি টিব্বি দিয়ে মানিয়ে যেন বিয়েতে রাজি করিয়ে দেয়, কিন্তু বুড়ি তো সব বলে ক্যাচাল করে দিল। তাদিক তাতে আমার কিছু যায় আসে না। এবার চলো না বনলতা, তোমার মাকে বলা মিথ্যে কথাটা আমরা দুজনে মিলে সত্যি করে ফেলি। আমি রতি নই, আমি বনলতা। আমার উপর অত্যাচারের দাম কিন্তু তোমার প্রত্যেকটা রক্তের ফোঁটা গুনে গুনে শোধ করতে হবে। অরণ্যের কাছ থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না হেমন্ত মিত্তির, অরণ্যের কাছ থেকে তুমি রেহাই পাবে না। সাপুরের বশ না থাকলে যে তাকে বশ মানাতে সাপুরের মজা লাগে না বনলতা। হেমন্ত ছাড়ো, হলো এই ছেলের কান্না কেমন হলো? হেমন্ত ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। অরণ্য, অরণ্য তুমি কোথায়? অরণ্য করো করো, ডাকো ডাকো অরণ্য, আরো জোরে ডাকো, বলো বকবকম 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 বকবকম। এমএ পাস করা মেয়ে তো দর্শনটা সহ্য করতে পারে। অজ্ঞান হয়ে গেছে মনে হয়। এই বনলতা, এই এই ওঠো না, ওঠো। কি হলো? এবারে তো কথাটা সত্যি হবে নাকি বনলতা? এবারে তো আমাদের সানাইটা বাজবে বনলতা। ওঠো, উঠছে, ওঠো। হেমন্তদা, কি বিনয়, দিদি এভাবে এখানে পড়ে আছে কেন? আরে সেই প্রশ্নটা তো আমারও রে বিনয়। তোর কিন্তু এটা একদম ঠিক হয়নি। তোর দিদির সঙ্গে তোর যতই রাগ থাকুক, ঝগড়া থাকুক, তোকে কিন্তু ওভাবে একা একা ছেড়ে দেওয়া উচিত হয়নি। এবার ফলটা বোঝ। কে পড়ে আছে দাদা? দিদি এভাবে পড়ে আছে কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না। হেমন্তদা, কি হয়েছে দিদির? আরে বাবা, আমিও কি ছাই কিছু বুঝতে পারছি নাকি। এই তোরা চলে যাবার পর একটা কবিতা লিখবো বলে সবে বেরিয়েছি, হঠাৎ দেখি বারান্দা দিয়ে হো হো করে কাঁদতে অরণ্য বলে কাঁদতে এসে আমার হাতে এসে অজ্ঞান হয়ে গেল। ওকে যে বাড়ির ঠিকানাটা কে দিল তাও জানি না বিনয়। তাহলে তোমার কি মনে হয় হেমন্তদা, আমার দিদিকে ওই অরণ্য গাঙ্গুলি ধর্ষণ করে না? কি হতে পারে আর কি হতে পারে না তা পরে ভাবা যাবে বিজয়। হেমন্তদা, চলো দিদিকে নিয়ে আমরা এখনই থানায় যাই। চলো দিদিকে নিয়ে থানায় যাই। না, শোন, থানায় নয়। আমার যা দেখছি অবস্থা, তো দিদির বনলতার, তাতে ওকে না হাসপাতাল নিয়ে যেতে হবে। শোন, আমার না কলকাতায় এক পরিচিত ডাক্তার আছে, ডাক্তার CK বড়ুয়া, তার একটা মেন্টাল ক্লিনিক আছে, সেখানে যেয়ে তোর দিদিকে ভর্তি করাতে হবে। এই অজ্ঞান অবস্থাতেই তোরা হাত ধর, তোর দিদিকে আমার গাড়িতে তুলে দেয়। দিদির যেন কোনো সর্বনাশ না হয় হেমন্তদা, আমার দিদির যেন কোনো সর্বনাশ না হয়।
আমি জানি না রে বিনয়, আমি জানি না রে বিজয়, আমি জানি না, জানি না, জানি না।